সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন? ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। আবারও আটক রয়ের এজেন্ট ইসলাম বিদ্বেষী হলুদ সাংবাদিক মুন্নি সাহা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো ভয়ঙ্কর অপকর্মের তথ্য। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না সরকার, বললেন ডক্টর ইউনূস। ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। হারুনের অবৈধ কুকর্মের ভিডিও ফাঁস। ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না? বাংলাদেশে আক্রমণ করলে নিজেই ধ্বংস হবে ভারত। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন। কারণ ভারতের কথায় এখন আর বাংলাদেশ পরিচালিত হচ্ছে না, যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে। বাস্তবতা হচ্ছে ভারতীয়দের সামরিক শক্তি, তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরের সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য 2014 সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। 2018 নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয় সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। নিক্সনের শক্তিই তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা, সবই করত এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যারা তার কথায় উঠবস করতেন। বিরোধী মতে লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গার পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের 14 বিঘা জমি। 2014 নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানা অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসছে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফায়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসের জামাতে নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটা আদায় করেছেন। কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো আর দেখতো হলে কে কে নামাজ পড়েছে। যে নামাজ পড়ছে তাকে শিবির ট্যাগ দেওয়া হতো।
এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ স্বরে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন, তখন তাকে কোরআন তো দেয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবে না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা গুম নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো ভক্ত যদি সরকার জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান, অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। স্বৈরাচার হাসিনার দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নী সাহা দীর্ঘ 15 বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নী সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নী সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আর এক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। মুন্নী সাহা ও তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। এই টাকার অধিকাংশই অবৈধ উপায়ে অর্জন করা। মুন্নী সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের পরিচালক হিসেবে, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে তিনি এটিএন নিউজের একজন কর্মচারী। বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ আছে মুন্নী সাহার বিরুদ্ধে। বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সেনাদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে। তিনি তার রিপোর্টিং এর মাধ্যমে সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে পিলখানার অফিসারদের হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। অনেকেই বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে মুন্নী সাহা এই কাজটি করেছিলেন। মুন্নী সাহাকে সে সময় যদি সরাসরি সহায়তা না করত, তাহলে এ ধরনের রিপোর্টিং এর জন্য তার চাকরিচ্যুত ঘটতে পারত, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও 2013 সালে নিউ ইয়র্কে মুন্নী সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সে সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপচারিতা বিনা অনুমতিতে রেকর্ড করে তা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়লে মুন্নী সাহার ভিডিও ক্যাসেটটি জব্দ করা হয়। প্রধানমন্ত্রীর সফর সঙ্গেও প্রেস টিমের অনেকেই এতে বিব্রত হয়, কিন্তু মুন্নির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। তার কারণ মুন্নী ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট। ধারণা করা হয় ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য গোপনে রেকর্ড করেছিল মুন্নী সাহা। তবে এ ঘটনার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা হারান তিনি। শুধু শেখ হাসিনাই না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও প্রেস কনফারেন্সে বিব্রত করেছিলেন মুন্নী সাহা। খালেদা জিয়াকে বেফাঁস প্রশ্ন করে উল্টো নিজেই সমালোচিত হন। বিজেপির মতো হিন্দুত্ববাদী মনোভাব ধারণ করা ইসলাম বিদ্বেষী মুন্নী সাহা বাংলাদেশের সুযোগ পেলেই ধর্মীয় উস্কানিমূলক বিষ বাষ্প ছড়াতেন। এটিএন নিউজে কওমি মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট তৈরি মুসলিমদের মনে আঘাত করতে তার বিবেক এতটুকুও কাঁপেনি। আলোচিত মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার পর মুনিয়া ইস্যুতে মুন্নী সাহার এটিএন নিউজের নীরবতা কাউকেই অবাক করেনি। বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আইফোনও উপহার হাতিয়েছেন এই মুন্নী সাহা। বর্তমানে গুলশান নিকেতনে 5 কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন মুন্নী সাহা। তাছাড়া মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে 10 কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। সাংবাদিক পরিচয় দিয়ে দখলে নিয়েছেন উত্তরার সেক্টর 17 এর 4 নম্বর রোডের প্লট নাম্বার 17। এছাড়া বেনামে গুলশান বনানীতে সম্পদ আছে তার। চট্টগ্রামে চেরাগীর মোড়ে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে 2টি ফ্ল্যাট মুন্নী সাহা আদায় করে নেন। যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি এ সময় আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেকবার পরামর্শ দিয়েছিলাম, তিনি কোনো কথাই শোনেননি।
অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি, ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি, কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয়। সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবাস্বপ্ন। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না। বাংলাদেশকে দখল করতে আসলে ভারত নিজে ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনীর থেকে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যেমনটা জানেন, ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লক্ষ, যা চীনের প্রায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, কারণ কাশ্মীর, মধ্যপ্রদেশ, পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য সেভেন সিস্টার্সের বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7 লাখ, যার একটি অংশ রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে। সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত 4 লাখ সৈনিক প্রয়োজন হবে। সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত 8 লাখ সৈনিক প্রয়োজন হবে। অন্যদিকে অবশিষ্ট মাত্র 5 লাখ সৈনিক দিয়ে ভারত চায়নায় মোকাবেলা করতে নাকি বাংলাদেশ আক্রমণ করবে। সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব না, কারণ কোন দেশে আগ্রাসন চালাতে গেলে সেই দেশের থেকে 3 গুণ বেশি সেনার প্রয়োজন হয়। ভারতের অবশিষ্ট 5 লক্ষ সৈন্যের মাঝে অন্তত 3 লক্ষ সৈন্য লাগবে চীনের মোকাবেলায়, যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ 2 লাখ সৈন্য মোতায়েন করতে পারবে ভারত। বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1,70,000। এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সম্ভব নয়। তবে সমর্থন দেওয়ার মতো সমরাস্ত্র থাকলে অর্ধেক সৈন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব। যেমন ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, এদের অন্য দেশের ওপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না, কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈনিক দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব। ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আলোচনা করা দরকার। বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমানকে বোঝায় না, বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভি ওয়েট পরিবহন বিমান রয়েছে 19টি এবং মিডিয়ার ক্যাটাগরিতে রয়েছে 30টি। ভারতের মতো একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েন করার জন্য এই কয়েকটি ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট নয়। 2020 সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট পিলিটের ঘাটতির সামনে আসে। তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হলে ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক প্লে গেম চেঞ্জের ভূমিকা পালন করতে পারবে না। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর প্রায় 500টির মতো যুদ্ধ বিমান রয়েছে। এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হবে, কারণ বাংলাদেশের এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা দিয়ে এ সকল ফাইটার জেটের মোকাবেলা করা সম্ভব। তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতীয় বিমান বাহিনী তেমন কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয়। তারা এরকম মিশন শুধুমাত্র সিনেমাতেই দেখাতে পারে। ভারতের কাছে রয়েছে 270টি Su-30। এগুলো হচ্ছে এয়ার সুপারিটি ফাইটার MiG-21 এবং জাগুয়ার, বর্তমান সময়ে অকার্যকর যুদ্ধ বিমান। ভারতের একমাত্র অ্যাটাক মিশনের পারদর্শী যুদ্ধ বিমান হচ্ছে মিরাজ 2000 এবং রাফাল যুদ্ধ বিমান, যার সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়, কারণ 40+ মিরাজ 2000 এবং 36টি রাফাল যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশে আগ্রাসন চালানোর মতো সক্ষমতা পাবে না। তাছাড়া ড্যাসাল, রাফালের মতো যুদ্ধ বিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ নেই। মাত্র 36টি এ ধরনের ফাইটার জেট রয়েছে, যেগুলো ভারতের বিমান বাহিনীর শক্তি। চীন এবং পাকিস্তানের মোকাবেলায় এ কয়েকটি যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই। ভারতীয় বিমান বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে যুদ্ধ বিমান সংকট নিরসনে। যদিও ভারতের যুদ্ধ বিমান অনেক মনে হতে পারে, তবে প্রতিপক্ষের মোকাবেলায় তা যথেষ্ট নয়, কারণ পাকিস্তানের নিকট বড় অঙ্কের জোর্ডান সিটি এবং F-16 যুদ্ধ বিমান রয়েছে। ফলে ভারতের রাফাল যুদ্ধ বিমান ছাড়া সেগুলোকে মোকাবেলা করা কঠিন। অন্যদিকে চীনের বিমান বাহিনীর সাথে ভারতের বিমান বাহিনীর কোনো তুলনা চলে না। সুতরাং 40টি মিরাজ 2000 দিশে দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। ভারত গড়ে দৈনিক 2 থেকে 3টি স্থানে তারা সাপোর্ট দিতে পারবে। জায়গার তুলনায় এটি 30 ভাগের 1 ভাগও হবে না।
তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে আসলে ম্যানপেড এয়ার ডিফেন্সের কাছে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে, যার ফলে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেমন যথেষ্ট নয়, ঠিক তেমনই দেশটির বিমান বাহিনীও যথেষ্ট নয়। এটি শুধুমাত্র আগ্রাসনের কথা বিবেচনা করলে, তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে তা ধ্বংস করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে বাংলাদেশ দেশের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থান করছে। বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন শব্দ অস্ত্র ক্রয় করছে, যা সত্যি প্রশংসনীয়। চলুন এ বিষয়ে আপনাদেরকে কিছুটা তথ্য দেই। বাংলাদেশের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের যে কোনো বিপদ আপদে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনী ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি। পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়ে মনোযোগ দিতে শুরু করেছে সেনাবাহিনী। বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে, যেগুলো ফোর্সেস গ্লোবাল 2030 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে, যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তি হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে 54টি উভয়চর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই চলতে পারে, তাই এই তীব্র ট্যাঙ্কের স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এ ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে। এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদি এর ওপর হামলা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের উভয়চর ট্যাঙ্কগুলো নদী, নালা, খালবিল সহ সব জায়গাতেই চলতে পারে, আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে। টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে। এতে রয়েছে 105 মিলিমিটার মেশিন গান, রয়েছে 125 মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। কৌশলগত গণহত্যার অভিযোগ এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরেই পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষদের দমনপীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পোষ্য নারী ও এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা আওয়ামী সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপালী পুলিশদের সম্পর্কে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1,000 কনস্টেবল নিয়োগ। দৈনিক প্রথম আলোতে 1 যুগ আগে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরে সর্বশেষ নিয়োগ পান 258 জন। সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। 16 ডিসেম্বরের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। 1.
জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনের একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষে ছিল। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশে ছিল। প্রকৃত সত্য হলো 4 আগস্ট ডোনাল্ড লু কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এর প্রেক্ষিতে সালমান এফ রহমান 5 আগস্ট দিবাগত রাত 2 ঘটিকা থেকে সকাল 7টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার বন্দোবস্ত করে দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন, যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয়ে ছিলেন। 2. বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয়ে ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত। কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী সন্ত্রাসীদের ধরতে দেওয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। 3. সেনাবাহিনীর ভেতরে বর্তমানে আওয়ামী পুনর্বাসনে কাজ করছে দুটি গ্রুপ, একটি মেজর জেনারেলদের এবং অন্যটি ব্রিগেডিয়ার জেনারেলদের। মেজর জেনারেলদের গ্রুপে রয়েছে আমিন সাইদ, কবির নজমুল, সারোয়ার মাহবুব, জাহাঙ্গীর এবং 27তম বিএমএ লংকোর্সের 6তম মেজর জেনারেল সারোয়ার ফারিদ ডিজিএনএসআই ব্যতীত। 4. মেজর জেনারেল ফেরদৌস ও তার প্রভাব। মেজর জেনারেলদের গ্রুপের নেতৃত্ব দিচ্ছে BA 4410 মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম। এই অফিসার শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে এবং হাসিনাকে ফুফু বলে ডাকে। সরেজমিনে দেখা যায় ভাঙা এক্সপ্রেসওয়ের কাছে সূর্যনগর বাসস্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত 1.5 কিলোমিটার পথের দুই পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। ওই এলাকার আশেপাশে 2-3টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্নধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতেন নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতেই সম্পূর্ণ হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এ নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না। নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজেও পরিবারের সদস্যরা মালিক হন 1000 বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরের সম্পদ বাড়িয়েছেন 54 গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন, দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর, সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2 কোটি 5 লাখ শেয়ার সঞ্চয়পত্র, ব্যাংক আমানত 2 কোটি টাকা আর স্ত্রীর নামে দেখান ঢাকায় একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেখান নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1 কোটি 52 লাখ টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসাবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান 3716 বর্গফুটের, গুলশানে 4891 বর্গফুটের ফ্ল্যাট। আর গ্রামের বাড়ি ভাঙার ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে কারিগরি টাকার লেনদেন হয়েছে। এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ 3000 কোটি টাকারও বেশি। এর মধ্যে 1400 কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর 1700 কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে। দুর্নীতি দমন কমিশন বলছে কেবল যে ব্যাংক হিসেবে তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত আইনত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি।
নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসাব মোট ৫৫টি। এসব হিসেবে লেনদেন হয় ১,৪০২ কোটি টাকার বেশি। আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে ১৮ কোটি টাকার, যার মধ্যে গ্রহণযোগ্য আয় আছে ৭ কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা, আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আলো ফুলানো ফাঁপানো, আর তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি। অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে। দুদক দুর্নীতি দমন কমিশন বলেছে তারিনের ব্যাংক হিসেবে লেনদেন হয় ১,৭০০ কোটি টাকার বেশি। যদিও তার ব্যাংক হিসাব পাওয়া গেছে ১৭টি। এসব হিসাবে জমা পড়েছে প্রায় ৯.৫ কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে ২৪ কোটি টাকার। অসঙ্গতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় ৮ কোটি টাকার। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশ যাত্রায় বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুরে নিক্সন ও তার স্ত্রী তারিনের ৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের এই সদস্য যতটা না রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য, যদিও সবশেষে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।